How cruel you are. নিজের মনের কথায় ফিক করে হেসে নিম্নভাগে লালচে ঠোঁট কামড়ে যুবক ভারী গলায় বলে উঠল। Perfect. হঠাৎ নিচের পালা কুকুর অ্যাঞ্জেলোরও ঘেউ ঘেউ করে ডেকে উঠল। গায়ে বাথরোব খুলে একটা 2 কোয়ার্টার পরে বাইরে বেরিয়ে এলো যুবক। ঝোপের ধারে কিছু নড়তে দেখে ঘেউ ঘেউ করছে অ্যাঞ্জেলো। নিজের পশু শিকারের শর্ট ব্রেক গান শর্ট কাঁধে ফেলে লম্বা লম্বা পায়ে হাজির হলো গার্ডেনের এরিয়ায়। এরপর অ্যাঞ্জেলোর ক্ষুব্ধ চোখে অনুসরণ করে দৃষ্টি ফেলতেই বড় পাইথন নজরে এলো। সময় অপচয় না করে নিশানা তাক করে গুলি ছুড়ল যুবক। মুহূর্তেই আহত পাইথন ফণা তুলে লাফিয়ে ঝাঁপিয়ে দলিত মলিত করল চারিপাশ। অ্যাঞ্জেলোকে নিয়ে যুবক নিরাপদ দূরত্বে এসে দাঁড়াতেই অল্প সময়ের ব্যবধানে পৃথিবী ছাড়ল ভয়ানক অজগর। এতে চেহারার কোনো পরিবর্তন ঘটল না যুবকের। হনহন করে পা বাড়িয়ে রক্তাক্ত অজগর কাঁধে তুলে অ্যাঞ্জেলোকে শোধালো। Do you like python meat so much? অবলা কুকুর বুঝল হয়তো তার মনিবের আদর মাখা কথা। কেউ কেউ করে নিজের মতবাদ জাহির করতেই যুবক চলল কিচেনের দিকে। অ্যাঞ্জেলো তার সন্তান, তার একাকিত্বের সঙ্গী। সন্তানকে পেট ভরে তার পছন্দের খাবার খাওয়ানো তার একান্ত কর্তব্য। কিচেনে বৃহৎ চপিং বোর্ডে অজগরের মাথা রেখে নাইফ হোল্ডার থেকে বেছে বেছে সবচাইতে ধারালো চাকু বের করলো সে। এরপর একের পর এক ছুরি চালিয়ে পিস পিস করলো অজগরের দেহ। এরপর সেগুলো ভালো করে ধুয়ে বাইরে বেরিয়ে এলো। বারবিকিউ প্যানে টুকরো করে রাখা অজগরের মাংসর মশলা সমেত মাখিয়ে ছেড়ে দিল। এরপর আগুন জ্বালিয়ে ফিরে এলো নিজের কাজে। কম্পিউটারের সামনে উৎসুক হয়ে ভীত সন্তুষ্ট মুখে বসে আছে রূপকথা। হাতে ছাড়িয়ে যাওয়া ঝলমলে কালচে বাদামি চুলগুলো এলোথেলো পাখির বাসা। কতদিন চুল আশ্রানো হয়নি কে জানে। গোলাপি আভা মিশ্রিত কোপোদ্বয়ও আজ বড্ড ফ্যাকাশে। বড় বড় চোখে পলক ঝাপটাতে তার হৃদয়ে প্যারেশানি স্পষ্ট। লালচে ঠোঁটজোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। মায়াবী মসৃণ চেহারা জুড়ে আতঙ্কের ছাপ। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ইতিমধ্যে রক্ত বের হবার জোগাড় হয়েছে। তবুও কিছুতেই মনে শান্তি মিলছে না তার। মা রেখা চৌধুরী মেয়ের এহেন কাণ্ডে বার কয়েক ভরসা জুগিয়ে নিজ কাজে মন দিলেন। ডিউটি থেকে খুব দ্রুত ফিরলেন সুফিয়ান চৌধুরী। রূপকথা আজ মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেবে। মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেয়েটা রাত দিন পরিশ্রম করেছে। সুফিয়ান তাকে প্রতিজ্ঞা করেছে সরকারিতে চান্স না হলে প্রাইভেট থেকে তাকে এমবিবিএস পড়াবে। কিন্তু রূপকথা তা কানেই তুলছে না। তাকে সরকারিতেই চান্স পেতে হবে। মেয়ে জেদের কাছে হার মেনে ইউনিফর্ম না পাল্টে মেয়ের পাশে সুফিয়ান চৌধুরী নিজেও বসে গেলেন। রূপকথা ফ্যাকাশে চোখে বাবার পানে নজর দিয়ে ক্লান্ত ভয়ার্ত স্বরে বলল, চান্স হবে তো পাপা? মেয়েকে সামান্য কাছে টেনে কাঁধ চেপে ধরে সাহস জুগিয়ে সুফিয়ান বলল, অবশ্যই হবে। আমার পাপা কত কষ্ট করেছে এর জন্য তাকে আমি জানি না। তোর চান্স না হলে দেখবি কারোর চান্স হবে না। সুফিয়ান চৌধুরীর কথায় ভরসা পেয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে নজর দিল রূপকথা। সার্ভার ডাউন, বারবার ঘুরে ঘুরে সময় নিচ্ছে। এরই মাঝে রূপকথার ফুফাতো বোন ন্যালি ফোন করে জানালো ঢাকা মেডিকেলে তার চান্স হয়েছে। এই কথা শুনে রূপকথা ফোন কেটে সজল চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে ডেকে উঠল। পাপা, হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে সুফিয়ানের দৃষ্টি আটকালো। 3 নম্বর ম্যারিটের লিস্টে রূপকথার রোল নম্বর ঝকঝক করছে। সুফিয়ান নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে হই বলে চিৎকার দিয়ে উঠলেন। ভয়ে আতকে উঠে রূপকথা নিজেও স্ক্রিনে নজর বোলালো। নিজের চোখ যেন তার বিশ্বাস হচ্ছে না। হাত পা কেমন শিরশির হয়ে ঠান্ডা হয়ে আসছে। মাথা কেমন ঘুরছে। খুশিতে হার্ট অ্যাটাক হচ্ছে। চোখ দুটোতে প্রচণ্ড ঘুম। ঢলে পড়ার আগেই রূপকথা অস্পষ্ট স্বরে বলল, খুশিতে জ্ঞান হারাচ্ছি পাপা। কথাটা বলেই বিছানায় ঢলে পড়ল রূপকথা। রেখাকে তর্জন গর্জন করে ডেকে সুফিয়ান বলে উঠল, তোমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে রেখা। হাতের কাজ ছুঁড়ে ফেলে দৌড়ে ঘরে এলেন রেখা। মেয়ে তার সত্যি জ্ঞান হারিয়েছে। হাতের কাছে মগ থেকে পানি ছুঁড়ে চোখে মুখে ছিটিয়ে বিরক্তিভরা কণ্ঠে রেখা ধমকে উঠলেন, চান্স পেতেই যদি এমন অবস্থা হয় তবে অপারেশন থিয়েটারে কি করবি তুই? পেশেন্ট রেখে তো তোরই চিকিৎসা আগে করতে হবে।
কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের অগ্রভাগ থেকে অল্প পানি নিয়ে গলা ভেজাতে চাইল, কিন্তু মুখ বিকৃতি করে ধীর গলায় বলল, কুলসুম শরবতে চিনির বদলে আবার লবণ দিয়েছে মা। দুপুরের পর থেকেই রোদের তেজ মিয়ে এসেছে। চারিধারে শীতল এলোমেলো বাতাস। দুপুরের দিকে অধিক উত্তাপে যেমন হাঁসফাঁস অনুভূতি হচ্ছিল, এখন আর তেমন বোধ হচ্ছে না। সূর্যের ঝকমকে কিরণ সইতে না পেরে টুনটুনিগুলো পাতার ঝোপে খাপটি মেরে লুকিয়েছিল। ঠান্ডা বাতাসের শিহরণে সেগুলো এখন লাফিয়ে লাফিয়ে এডাল ওডাল ঘুরে বেড়াচ্ছে। বিকেলের দিকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাংলো থেকে বেরিয়ে গেল রূপকথা। উদ্দেশ্য নিঝুম আন্টির বাড়ি। নিঝুমদের বাড়ি কমিশনারের বাংলোর থেকে বেশি দূরত্বে না থাকায় রূপকথা একাই গেল। রেখা অবশ্য কুলসুমকে সাথে দিতে চেয়েছিলেন, কিন্তু বাদ সাধলেন রূপকথা। মেয়ের ইচ্ছের ওপর রেখার কথা বলেনি। ফুরফুরে মেজাজ, শীতল বাতাস গায়ে মেখে হাঁটি হাঁটি পায়ে চলতে লাগলো রূপকথা। জোর পায়ে হাঁটলে নিঝুমদের বাসায় যেতে 10 মিনিট লাগবে, আর হেলে দুলে গেলে 15 মিনিট। রূপকথা একবার জোরে একবার হেলে দুলে চলতে চলতে 12 মিনিটের ব্যবধানে নিঝুমদের গেটের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে নিঝুমের ছেলে নিনান্দ এর গমগমে কথার গলার স্বর ভেসে আসলো। সেই স্বরে কিছুক্ষণ থমকালো সে। এরপর তপ্ত শ্বাস ফেলে কলিং বেল চাপলো। কয়েক সেকেন্ড অপেক্ষা না করতেই নিনান্দ দরজা খুলে হাসি মুখে বলল, আরে ফেরিটেল, কাম কাম। 10 বছর বয়সী নিনানের রঙ্গতামাশা স্মিত হাসল রূপকথা। এরপর ভেতরে ঢুকতে ঢুকতে মিহিস্বরের শোধালো, আন্টি কোথায় নিনান? নিনান্দ উত্তর করবার আগে আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে এলো নিঝুম। নিঝুমের পাতলা গরনে শ্যামলা বর্ণের শরীরের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপকথা। সেদিনের অল্প বয়সী নিঝুমের চেহারায় আজ কেমন বড় মানুষের ছাপ। চোখে পাওয়ারালা চশমায় কেমন বিজ্ঞ বিজ্ঞ লাগছে। রূপকথার ভাবনার মাঝে নিঝুম পুনরায় শোধালো, কোনো খুশির খবর আছে বুঝি? মিষ্টি কিসের? নিঝুমের প্রশ্নে সম্মিত ফিরে পেল রূপকথা। ধ্যান ছেড়ে নিজেকে ধাতস্থ করে নিঝুমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলে উঠল, মেডিকেলে চান্স পেয়েছি আন্টি। মেরিট লিস্টে 3rd পজিশন এসেছে, তাই তোমার মিষ্টি মুখ করাতে এলাম। টেবিলের ওপর মিষ্টির প্যাকেট রেখে নিঝুম খুশি মুখে প্রত্যুত্তর করল, ওমা, তাই নাকি? কোন কলেজ? ঢাকা মেডিকেল। নিঝুম খানিক থেমে শোধালো। ঢাকা চলে যাবে? রূপকথা এবার অস্থির হয়ে উঠল। নিঝুমের প্রশ্নের ইঙ্গিত সে জানে। এই মুহূর্তে মোটেও কিচ্ছু ভালো লাগছে না তার। বুকের ভেতর প্রচণ্ড কষ্ট হচ্ছে। শ্বাসটা কেমন আটকে আটকে আসছে। গলা বিষে উঠছে নীলচে ব্যথায়। তবুও নিজেকে সামলে রূপকথা কম্পিত এলোমেলো কণ্ঠে বলল, যেতে হবে আন্টি। রূপকথার চেহারা দেখে ভেতরের অনুভূতি আন্দাজ করল নিঝুম। এই প্রসঙ্গ পাল্টে বলে উঠল, এই দেখো, তোমাকে এখনো বসতেই দেইনি। আমিও না, কি যে ভুলো মন। রূপকথা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল। এরপর সিক্ত কণ্ঠে শোধালো, অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের, তাই না নিঝুম আন্টি? সারফরাজ আর কখনো ফিরবে না, তবুও আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজীবনের জন্য অপেক্ষায় ফেলে গেছে। কত নিষ্ঠুর সে, দেখেছো? নিঝুমের চোখে জল জমল। রূপকথার মায়াবী চেহারা পানে তাকে 12 বছরের আগের ভাবনায় ডুব দিল নিঝুম। সারফরাজহীন রূপকথাকে ম্যানেজ করা বড্ড কষ্টকর ছিল সকলের জন্য। ছোট মানুষ, কিছুই বুঝতে চাইতো না। সারাক্ষণ সারফরাজ সারফরাজ বলে কেঁদে বুক ভাসাতো। শেষ স্মৃতিচিহ্ন হিসেবে সারফরাজের শার্টের বোতামের পানে চেয়ে থেকেই কাটাতো রাত দিন। রূপকথার বাবা মা কিভাবে পৃথিবী ছেড়েছে এটা নিঝুম ভুলিয়ে ভালিয়ে রূপকথার থেকে জেনেছে। সারফরাজের সাথে তার কী সম্পর্ক এটাও কৌশলে জেনে নিয়েছে নিঝুম। রূপকথার বাবা মায়ের মৃত্যুর পর সারফরাজ তাকে আগলে নিয়েছে। সর্বদা মেয়েটির ঢাল হয়ে দাঁড়িয়েছে। সারফরাজ ছিল রূপকথার কাছে নিরাপদ ভরসাযোগ্য আশ্রয়স্থল। শিশুরা একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সেই মানুষটির কাছে পড়ে থাকতে চায়, তার আদর পেতে চায়। সারফরাজ রূপকথার জন্য কি কি করেছে, ছোট রূপকথা কেঁদে কেঁদে নিঝুমকে সব বলেছে। রূপকথার সবচাইতে পছন্দের মানুষ সারফরাজ। সারফরাজের বুকে রূপকথা মা গন্ধ পেত। বাবা মা হারিয়ে সারফরাজকে আঁকড়ে ধরতে চেয়েছিল রূপকথা, কিন্তু হুট করে ভাগ্যের নির্মম পরিহাসে জঘন্যভাবে আলাদা হতে হয়েছে দুজনকে।
রেখা আর সুফিয়ানকে বাবা মা হিসেবে মেনে নিতেও বড্ড কষ্ট হয়েছে তার। কিন্তু রূপকথা এখনো জানে এরা তার বাবা মা নয়, শুধু মানিয়ে নিয়েছে নিজেকে। কিন্তু সারপ্রাইজকে আজও ভোলেনি রূপকথা। সেদিনের 6 বছরের ছোট্ট রূপকথা আজ 18 বছর বয়সী যুবতী। নিঝুম 15 বছর বয়স পর্যন্ত রূপকথার দেখভাল করেছে। এতগুলো বছরে একদিনের জন্য রূপকথার মুখ থেকে সারফরাজের নাম হারায়নি। সারফরাজ নামটি যেন রূপকথার হৃদয়ে গেঁথে গিয়েছে। কি এমন মায়ার ডোরে রূপকথাকে বেঁধেছিল সারফরাজ? রূপকথার ডাকে ভাবনার সুতো ছিল নিঝুমের। নিজের খেয়ালে এসে নিঝুম রূপকথার উদ্দেশ্যে বলে, সারফরাজের সাথে তোমার যে সম্পর্ক, তার নাম কি রূপকথা? রূপকথার চোখ বুজে কান্না গিলে খেলো। এরপর মোটা ভাঙা স্বরে বলল, ওইটুকুন বয়সে সে আমাকে আগলে নিয়েছিল আন্টি। হি ইজ মাই সেভিয়র। সে আমায় সেভ না করলে আমিও আজ আকাশের তারা হয়ে যেতাম। জীবনে দ্বিতীয়বার বাঁচার সুযোগটা সেই আমাকে দিয়েছিল। এমন নিঃস্বার্থভাবে আর কেউ আমায় আগলে নিতে পারবে না আন্টি। মানুষটার প্রতি আমি কৃতজ্ঞ পর্যন্ত প্রকাশ করতে পারিনি। আমি এই সম্পর্কের নাম কি সেটা আমি আজও জানি না, নিজেও জানি না। আমি শুধু জানি তার সাথে আমার আত্মিক সম্পর্ক। সে আমার আত্মার আত্মীয়। যদি কখনো সারফরাজ ফিরে আসে, তুমি কি তাকে চিনবে? এতগুলো বছর পেরিয়ে গেছে, এখন তো সে আরো বড় হয়ে গিয়েছে, চেহারা পাল্টেছে, গতরে পুরুষ হয়েছে। চোখের জল মুছে রূপকথা বলল, এমন ভয়ানক চোখ আর কারো নেই নিঝুম আন্টি। এমন চোখের মানুষ অনেক খুঁজেছি, কোথাও পাইনি আমি। ওই দৃষ্টি আমি কখনো ভুলবো না। নিঝুম মাথা দুলিয়ে রূপকথার কাঁধ চাপড়ে বলে উঠল, সারফরাজ ফিরে এলে কি করবে? এখন তো অনেক বড় হয়ে গিয়েছো, আর তো ছোট্টটি নও। শুধু জানতে চাইবো, এতগুলো বছরের জন্য আমাকে একা ফেলে কোথায় ঘুরতে গিয়েছিল সে? নিঝুম বলার মতো আর কিছু পেল না। রূপকথা আর থাকতে চাইল না নিঝুমের বাড়ি। ধীরে ধীরে পা বাড়িয়ে বিদায় নিয়ে বেরিয়ে এলো রাস্তায়। এরপর চোখের জল মুছে নিজের বাড়ির অভিমুখে ছুটল। রাতের খাবার টেবিলে রূপকথার পছন্দের সকল ডিশ দিয়ে টেবিল সাজালেন রেখা। প্রত্যেকটা খাবার রূপকথার পছন্দের, কিন্তু খাবারগুলো দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না রূপকথা। অন্যান্য দিন মেয়ের ঠোঁটের কোণে যেই হাসি রেখা থাকে, আজ তাতে বিষাদ। মেয়েটা কেমন ভেতর থেকে মনমরা। চোখের ভাষায় বোঝা যাচ্ছে সে বিধ্বস্ত। সুফিয়ান চৌধুরী সবটা খেয়াল করে মেয়ের প্লেটে অল্প ভাত তুলে দিতে দিতে বলে উঠলেন, ভাবছি তুমি ঢাকায় গেলে আমরাও শিফট হব। তোমার কথা মতো অনেক বছর এইখানেই পড়ে থাকলাম। যেহেতু তুমি ঢাকায় পড়তে যাচ্ছ, আমার মনে হয় আমারও ট্রান্সফারের জন্য আবেদন করা উচিত। সুফিয়ানের কথা রূপকথা ভাতের প্লেট আঁকিবুকি করে ছোট্ট গলায় জিজ্ঞেস করলো। আলেকজান্ডার আঙ্কেল খুঁজে পেয়েছে সারফরাজকে? কেবলই এক লোকমা ভাত মুখে তুলেছিলেন সুফিয়ান। সেটা না চিবিয়ে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর দ্রুত গলধাকরণ করে বললেন, অনেক খুঁজছে, কোথাও পায়নি। আলেকজান্ডারের মতো সারপ্রাইজ হয়তো ক্যালিফোর্নিয়ার গাঙ্গের হাতে পড়ে জীবন খুঁজেছে। নইলে রাতারাতি জলজান্ত একটা ছেলে কোথায় হারাবে? বেঁচে থাকলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। এমন সময় রেখা উঁচু গলায় বলে উঠল, একটা খুনি ফেরারি আসামির জন্য কিসের এত দরদ তোমার? ওই খুনির জন্য তোমার বাবা মরতে মরতে বেঁচেছে। কতবার বলেছি ওই ছেলের নাম ভুলে যাও, তারপরও কিসের এত আধিক্ষেতা? সুফিয়ান রেখাকে ধমকে ওঠার আগেই ভাতের প্লেট ছুঁড়ে ফেলল রূপকথা। এরপর চিৎকার করে বলে উঠল, ও খুনি নয়, ও খুন করতে পারে না। তোমাদের ভুল হচ্ছে কোথাও মা। সুফিয়ান রেখাকে ধমকে বলে উঠল, তোমাকে কতবার বলেছি ওই ছেলেকে নিয়ে রূপকথার সামনে কিচ্ছুটি বলবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না রেখা। বাবা মেয়ের পাল্টাপাল্টি রিয়াকশন থেকে দমে এলো রেখা। ফ্লোর থেকে ভাঙা প্লেট আর ভাত কোড়াতে কোড়াতে রেখা বলে উঠল, সরি, ভুলে গিয়েছিলাম। সে সময় হসপিটালে তোমার মুমূর্ষু অবস্থা আমাকে বড্ড পীড়া দেয়, সহ্য করতে পারি না, তাই ওভার রিয়েক্ট করে ফেলি। রূপকথা আর বসলো না খাবার টেবিলে। হন হন করে নিজের কক্ষের দিকে অগ্রসর হয়ে বলে উঠল, অতি শীঘ্রই আমার ঢাকায় পাঠানোর ব্যবস্থা করো পাপা। এখানে দম বন্ধ হয়ে আসে আমার। সুফিয়ান প্রতিউত্তর করার আগেই রূপকথা চলে গেল। মেয়ের জার পানে তাকিয়ে সুফিয়ান নিজেও খাবার ফেলে হাতে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন। এরপর গজরে উঠে রেখাকে বললেন, সব খাবার তুমি একাই খাও, মূর্খ মহিলা কোথাকার।
1000বার বলেছি সারফরাজ আমাকে গুলি করেনি, তারপরও একই গান গাও প্রতি বেলায় বেলায়। কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলেন সুফিয়ান। রেখা ভাঙা প্লেট হাতে নিয়ে বাবা মেয়ের চলে যাওয়ার পানে তাকিয়ে ছলো ছলো চোখে হতাশা মিশ্রিত তপ্ত শ্বাস ফেললেন আর মনে মনে বললেন, সারপ্রাইজের থেকে টেনে আলাদা করেছি বলে মায়ের প্রতি তোর এত ঘৃণা? ওই ছেলের মতো তোকে কি তবে আগলে নিতে পারিনি আমি? আমার আদরে তবে কমতি ছিল? ক্যানভাস ক্লাউন ক্লাব, স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া। রাতের আঁধার ঘনিয়ে আসার সাথে সাথেই রঙিন আলোয় আলোকিত হলো ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো। দিনের তুলনায় রাতে এই শহরের মানুষের ব্যস্ততা বাড়ল 1000 গুণ। এই শহরের সবচেয়ে বড় ক্লাবের নাম ক্যানভা ক্লাউড। নেশাদ্রব্য থেকে শুরু করে মেয়ে মানুষ আমদানি রপ্তানি করবার প্রচণ্ড অবলীলায় চলে এখানে। কোনো সভ্য ভদ্র মানুষ এই ক্লাবের সামনে পা মারায় না। যারা আসে প্রত্যেকে দুর্ধর্ষ খুনি, নারী কারবারের অসাধু ব্যক্তিত্ব, নয়তো ক্যাসিনো খেলোয়াড়। অনৈতিক কাজ করা এর পাশাপাশি প্যাগে প্যাগে মদ গেলাই এদের কাজ। ক্লাবে অন্ধকার কক্ষে হুইস্কি গিলাস হাতে বসে আছে এক যুবক। যুবকের আইজ ব্লু, চোখ জোড়ায় জোড়া লাল নীল ডিম লাইট আলোয় কেমন ক্রু আর ভয়ানক ঠেকছে। যে কেউ এক ঝলক এই চোখের পানে দৃষ্টি মেললেই বুঝে যাবে এই যুবক শিকার ধরার আশায় ওত পেতেছে। ক্ষণকাল গড়াতেই লম্বা লম্বা পা ফেলে প্রবেশ করলো এক সুদর্শন যুবক। নাম তার অভিরূপ। অভিরূপ তার লালচে ঠোঁটে সিগারেটের ঠুসে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পাশের কাউসে 2 পা ছড়িয়ে বসে পড়ল। অভিরূপ সিগারেটের ফিল্টারের লম্বা এক টান দিয়ে ভরাট গলায় বলে উঠল, তোর সন্দেহ ঠিক। ডেমিয়েন তোর সাথে বেইমানি করেছে সারফরাজ। দিয়েগোর কাছে সকল তথ্য ওই ফাঁস করেছে। গোপনে দিয়েগোর সাথে হাত মিলিয়ে তোর বিজনেসের লস করিয়েছে। অভিরূপের কথায় কোনো প্রত্যুত্তর করল না সারফরাজ। আয়েশ করে হুইস্কি গ্লাসে অল্প অল্প চুমুক বসিয়ে সম্মুখের দরজার পানে তাকিয়ে ঠায় বসে রইল। মিনিট 5 গড়াতেই দুজন কৃষ্ণবর্ণের বডিগার্ড টাইপ ছেলে প্রবেশ করলো। ছেলে দুটো বুকে হাত ভাঁজ করে মাথা নিচু করে বলে উঠল, We caught Damien, Dad. Shall we bring him inside? লুইস নামক ছেলেটির কথায় হুইস্কির গ্লাস কাচের টেবিলে শব্দ করে রাখল সারফরাজ। এরপর পায়ের উপর পা তুলে সোফায় মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানল। লুইস আর ইয়ং সারফরাজের উত্তরের আশায় পূর্বের ন্যায় বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে সারফরাজ বলে উঠল, চতুরঙ্গ খেলার আয়োজন করো অভিরূপ। ড্যামিয়ান আমার খুব ভালো চেসমেট। অভিরূপ সিগারেটের ফোঁকা বাদ দিয়ে সারফরাজের কঠিন চোয়ালের পানে চাইল। অভিরূপ এই খেলায় সমাপ্তি জানে। হারবে একজন, পিরানো যাবে একজনের, কিন্তু কার? দুজনেই কঠিন খিলাড়ি। সময় নষ্ট করছিস তুই অভি। সারফরাজের মাতাল ধীর লয় কণ্ঠে অভিরূপ সম্বিত ফিরে এলো। দামি সিগারেট পায়ে পিষে লুইসের উদ্দেশ্যে হাত উঁচিয়ে বলল, ব্রিং দ্যাট বাস্টার্ড। আদেশ পেয়ে মাথা ঝাঁকিয়ে বিদায় নিল লুইস আর ইয়ং। অল্প সময় পরেই ডেমিয়েনকে টেনে হিসড়ে সারফরাজের সামনে নিয়ে এলো দুজনেই। টেবিলে দাবার বোটে নিয়ে বসে আছে সারফরাজ। চোখ মুখ স্বাভাবিক, ভেতরে কি চলছে তা বোঝা মুশকিল। হুইস্কির নেশাটা বেশি হয়ে গেছে বোধহয়। নীলচে চোখজোড়া কেমন নিভু নিভু। ডেমিয়েনকে দেখতে পেয়ে সোজা হয়ে নড়ে চড়ে বসলো সারফরাজ। এরপর হাতের ইশারায় ডেমিয়েনকে ছেড়ে দিতে নির্দেশ দিল। ডেমিয়েনকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ইয়ং আর লুইস। এরপর বাইরের দরজায় বডিগার্ডের ন্যায় গান হাতে দাঁড়িয়ে রইল। সামনের সোফায় নির্দেশ করে ডেমিয়েনের উদ্দেশ্যে সারফরাজ বলে উঠল, সিট। স্বাভাবিক ঠান্ডা গলা, কিন্তু কেমন ভয়ানক শোনালো। শুটের কলার ঠিক করতে করতে তেজি গলায় ডেমিয়েন বলে উঠল, I don't come here to play with fucking shit. ডেমিয়েনের কথায় খিলখিল করে হাসল সারফরাজ। ভয়ানক সেই হাসি। মানুষের হাসি বুঝি এত ভয়ানক? হাসি থামিয়ে সারফরাজ নোংরা ভাষায় বলে উঠল, তুই নিচ থেকে এখানে আসিসনি, তোকে আমি ধরে এনেছি। কেন এনেছি জানিস? তোর হাড্ডি ভাঙতে। সারফরাজের মুখের ভাষায় চোখ মুখ কুঁচকে এলো অভিরূপের। এত সুন্দর মানুষের মুখে এত বিশ্রী ভাষা কি করে উচ্চারণ হয় অভিরূপ তা জানে না।
এদিকে শ্বেতাঙ্গ ডেমিয়েল বাংলা কথার আগামাথা কিছুই বুঝল না। সে তার হম্বিতম্বিতে অটল রইল। সারপ্রাইজ কোমরে গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ডেমিয়েনের দিকে তাক করে পুনরায় ভরাট গলায় বলল, Sit down, Damien. I haven't played this fucking shit with you in a long time. সারপ্রাইজের বন্দুকের নল সামান্য ভীতি সৃষ্টি করলো ডেমিয়েনের মনে, কিন্তু পরক্ষণেই মুখে হাসি ফোটালো সারপ্রাইজের চুক্তিতে। Whoever loses will die. অভিরূপ একটা কয়েন এনে টচ করলো। টচে ডেনিয়েল জিতল। সাদা গুটি তার। নিজের ঘরে গুটি সাজাতে সাজাতে জিভ বের করে বিশ্রী হাসলো ডেমিয়েন। এরপর চোখ টিপে বলে উঠল, Ah, I will fuck your whole life, son of bitch. সারপ্রাইজ বাঁকা হাসলো ডেমিয়েনের কনফিডেন্সে। তারপর বলল, Let's start. সতর্কতার সহিত দীর্ঘ সময় নিয়ে এগিয়ে চলছে খেলা। ইতিমধ্যে ডেমিয়েন সারফরাজের 4টি সৈন্য খেয়ে ফেলেছে। সারফরাজের চোখের ইশারায় ডেমিয়েনের সামনে একটা গান এনে রাখলো অভিরূপ। চকচকে সিলভার রঙের নিউ মডেলের রিভলভার দেখে ডেমিয়েনের দম্ভ আরেকটু বাড়ল। খেলা ফেলে বন্দুকে চুমু খেয়ে ডেমিয়েন স্লেশ করে বলে উঠল, You are finished. ডেমিয়েন নিজের সবগুলো গুটি ঘর থেকে বের করে ফেলল। সারফরাজকে খতম করার নেশা ডেমিয়েনের মাথায় চড়ে বসলো। এটাই যেন ঘোর পাগলামি করলো ডেমিয়েন। কোনো কিছু ঠাউর করবার আগেই ডেমিয়েনের মিনিস্টার রুক নাইট সব খেয়ে ফেললো সারফরাজ। এরপর ডেমিয়েনের সবচেয়ে শক্তিশালী গুটি রানীকে চারপাশ থেকে ঘিরে বলে উঠল, Check. সারপ্রাইজের চেকে ডেমিয়েনের মাথা ঘুরে উঠল। নিশ্চিত পতন চোখে দেখতে পাচ্ছে সে। কোনো কিছু বাজবিচার না করে সারপ্রাইজের দিকে গান তুলে ট্রিগার চেপে শুট করলো সে। কিন্তু একই ফাঁকা বন্দুক। ডেমিয়েনের এহেন চতুর্থতায় কিটকিটিয়ে হেসে উঠল সারপ্রাইজ। এরপর দক্ষ অভিজ্ঞ হাতে নিজের গান নিয়ে একের পর এক ডেমিয়েনের বুকে বরাবর শুট করলো সারপ্রাইজ। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল ডেমিয়েন। রক্তাক্ত লটিত ডেমিয়েনের কাছে এগিয়ে এসে বুট জুতো দিয়ে বুক পিষে ধরে সারপ্রাইজ রসিকতা করে বলে উঠল, তুমি এমন ভণ্ডামি করবে এটা আমি জানতাম। চেকমেট ডিয়ার ড্যামিয়ান। পুরো দৃশ্য অভিরূপ নির্বিকার হয়ে বসে রইল। সামান্য কটা টাকা লস হয়েছে বলে সারপ্রাইজ এভাবে মেরে দিল ডেমিয়েনকে। অভিরূপের মনের ভাবনাটা বোধহয় পড়ে ফেলল সারপ্রাইজ। ধোয়া ওঠা বন্দুকের নলে ঠোঁট গোল করে ফু দিয়ে বলে উঠল, বেইমানি একদম পছন্দ নয় আমার। বন্ধু সেজে পিঠে ছুরি মেরেছে আমার। আজ না হয় কাল ওকে মারতেই হতো। তাই আর দেরি করে কি লাভ? এক বেইমানকে দরদ করে ছেড়ে দিয়েছিলাম। ফিডব্যাক হিসেবে মরতে মরতে এখানে এসে উপস্থিত হয়েছি। এই বাসটার্ডকে এখান থেকে নিয়ে যা আর আমার বাংলাদেশে যাবার ব্যবস্থা কর। চোখ বড় বড় করে অভিরূপ শোধালো। ওখানে তোর কি কাজ? বন্দুকের নল দিয়ে থুতনি চলকাতে চলকাতে সারপ্রাইজ উত্তর করলো, হঠাৎ আর এক বেইমানের কথা মনে পড়লো। ওকে টপকাতে না পারলে শান্তিতে ঘুমোতে পারবো না। কিন্তু তুই তো ফেরারি আসামি, গেলেই যদি খাঁচায় তোলে। ঝকঝকে দাঁত বের করে প্রশস্ত হেসে সারপ্রাইজ বলল, টাকা খুব পছন্দ করে। প্রশাসনের লোকেরা তোর মতো আদর্শ নয়। খাঁচায় তোলার আগে দানা ছিটাবো, সব পায়ের কাছে লুটিয়ে মিউ মিউ করবে। এবার যেটা করতে বলেছি সেটা কর। ইতস্তত করে অভিরূপ জ্বলল। মুখের গালিগুলো কি ভালো করা যায় না একটু? সারপ্রাইজ অভিরূপের এলোমেলো কলার ঠিক করতে করতে উত্তর করলো, এসব গালি নয়, এগুলো বুলেট। তাই এমন বুলেট তোর তুলতুলে পশ্চাৎ দেশে আঘাত হানার আগে আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কর। ঝকঝকে আলো বিলিয়ে দেওয়া সূর্য সিয়েরা মাউন্টেনের বৃহৎ চূড়ার পেছনে লুকিয়ে গিয়েছে। আলপাইন গাছের সারি ভেদ করে ঘন কালো অন্ধকার এসে ঘিরে ধরেছে সর্বত্র। কোথাও এক বিন্দু আলোর অস্তিত্ব নেই। চারপাশ ঘোর অনামেশায় ল্যাপটানো। এহেন লোমস্যকর অন্ধকারে কেমন যেন ভয় ভয় অনুভূতি হয়। সেই অনুভূতিকে আরেকটু গাঢ় করতে ডেকে ওঠে নেকড়ের পাল। কি ভয়ানক তাদের দলবদ্ধ স্বর। মাঝে মাঝে বিশাল অজগরের ফসফস শ্বাসের শব্দ হৃদয়ে ধূপকানি সৃষ্টি করে। থেকে থেকেই কেমন সব নাম না জানা বিশাল দেহী পাখির ঝাঁক বেঁধে হুলুস্থুলুস বেসুরে গলায় চিৎকার করে ওঠে। সেই চিৎকার কলিজা কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট।
এমন ভয়ানক অরণ্যে মানুষ আর পশু কি করে একসাথে বাস করতে পারে? রাতের পরিধি বাড়ার সাথে সাথেই শীতের তীব্রতা আর একটু বাড়ল। ওয়েদারের ফরেস্ট অনুযায়ী বরফ ঝরার কথা, কিন্তু শীতের মাত্রা মনে হচ্ছে আজ বরফ ঝরবে না। নিচে কক্ষের বৃহৎ বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সারফরাজ। গায়ের পোশাকে এখনো ডেমিয়েনের তাজা রক্ত লেপ্টে আছে। রক্তের গন্ধ সারফরাজের বড্ড প্রিয়। রক্তমাখা পোশাক গা থেকে খুলতে ইচ্ছা হয় না তার। অ্যালকোহলের চাইতেও বড্ড নেশালো এই রক্তিম পদার্থ। সারফরাজের মনে হয় আফিন বড্ড নেশালো, কথাটি ভুল। তার মতে রক্ত বড্ড নেশালো হওয়া উচিত, নইলে সেই যে 17 বছর বয়সে রক্তের নেশায় হাতেখড়ি হলো, তা এখনো মস্তিষ্কে শক্ত আসন গেড়ে বসে আছে কেন? কোনোভাবে এই আকাঙ্ক্ষা, এই নেশা দমন করা যাচ্ছে না কেন? কেন বারবার মানুষের উষ্ণ রক্তে ডুবে থাকতে ইচ্ছে করে? এত কেনর উত্তর সারফরাজ জানে না। নিজের এই অধঃপতনে তার ছিল হাসে সারফরাজ। পা দিয়ে চেয়ারে আর একটু দোল দিয়ে আহত গলায় বলে ওঠে, নিজের নাতিকে এমন ভয়ানক রক্তপিশাচ বানিয়ে দিলে সুভান, বিধাতা তো জাহান্নামেও তোমাকে ঠাঁই দেবে না। সুবানের নির্ধার দেহ চোখে ভাসতেই বুক ভেঙে কান্না আসলো সারফরাজের। নানা বাড়ি, নানা নানির আদর ভালোবাসা নিয়ে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করতো তার মধ্যে, কিন্তু এগুলো সে কোনো দিনও পায়নি। সারফরাজ তার মাকে খুঁজতে খুঁজতে ঢাকা থেকে চিটাগং গিয়ে কাকতালীয়ভাবে শুভঙ্গংয়ের হাতে পৌঁছায়। সারফরাজ তখনও জানত না শুভঙ্গংই তার নানা। একদিন শুভঙ্গংয়ের হাভেলির স্টোররুমে সারফরাজ একটা ভাঙা ফটোফ্রেম দেখতে পায়। সেখানে সারফরাজের মা আর শুভঙ্গংয়ের পুরো পরিবার ছিল। নিজের চোখেই সেদিন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সারফরাজের। সারফরাজ ভেবেছিল নানার কাছে পরিচয় দিলে হয়তো শুভং তাকে আগলে নেবে, কিন্তু কাবিরের মুখে নিষ্ঠুর কথায় ছোট সারফরাজ ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কবিরের থেকেই প্রথম জেনেছিল শুভঙ্গং নিজের মেয়ের জামাইকে কেটে টুকরো টুকরো করেছে। কাবির অবলীলায় কথাগুলো বললেও সারফরাজের বুকে প্রতিটি কথা আর হাসি তামাশার বিষাক্ত তীরের ফলার ন্যায় বিঁধেছিল। নিজের মনের উচ্ছ্বসিত ইচ্ছে মাটি চাপা দিয়ে সেদিনই মন থেকে মরে গিয়েছিল সারফরাজ। ছোট মানুষ হিসেবেও সুবান সামান্য দয়া করেনি সারফরাজের ওপর। শিখিয়েছে চুরি, ছিনতাই আর মানুষকে ভয় দেখানো। এতেও ক্ষান্ত হয়নি তিনি। নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম বানিয়েছে ওইটুকু বয়সেই। আদো আদো শুদ্ধ মুখে ভাষা কেড়ে নিয়ে শিখিয়ে দিয়েছিলেন অশ্রাব্য বিশ্রী গালাগাল। ধীরে ধীরে সভ্য, ভদ্র, নিষ্পাপ সারফরাজ পরিণত হলো অসভ্য ট্রাক ড্রাইভারে। যেই জীবনের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, নিমেষেই তা অমাবস্যায় ঢেকে গেল। এখন শুধু চারপাশে অন্ধকার আর অন্ধকার। এঞ্জেলোর করুণ ঘেউ ঘেউ শব্দে ধ্যান ভাঙল সারফরাজের। হয়তো শীত লাগছে তার, এই জন্যই এমন গলায় ডাক। চেয়ার ছেড়ে নিঃশব্দে উঠে গিয়ে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিল সারফরাজ। মুহূর্তেই উষ্ণতায় ছেয়ে গেল ঘর। ছোট অ্যাঞ্জেলো আবারও ঘুমানোর জন্য নরম গালিচায় মাথা ফেলে চোখ বুজল। অ্যাঞ্জেলোর কিউট মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সারফরাজ। অ্যাঞ্জেলোহীন এই নিষ্ঠুর দেশে তার আপন কেউ নেই। টাকা পয়সা, ক্ষমতা, বিশালবহুল জীবন, কিচ্ছুটির অভাব নেই তার। অভাব শুধু একটা পরিবার আর মন খুলে কথা বলার একটা মানুষের। মনের ঘরে ছোট্ট কোণ থেকে হঠাৎ রূপকথার নাম মনে পড়ল সারফরাজের। তার একাকী সঙ্গী জীবনে এক ফালি সুখে দুটি হয়ে এসেছিল মেয়েটি। নানান ধরনের ছেলে মানুষই প্রশ্ন করে পাগল করে তুলত সারফরাজকে। কি মিষ্টি ছিল দেখতে, একদম রূপকথার স্নো হোয়াইটের মতো। বড় বড় চোখ দুটোতে সারাক্ষণ হাজারো প্রশ্ন খেলা করত। সুযোগ পেলেই সারফরাজের গলা জড়িয়ে নানান বাহানায় সেগুলো শোধাতো। গোটা গোটা হাতে সারফরাজের ঘন চুলে বিলি কাটত। আর কোনো আবদারের আগে কি সুন্দর নিজের ছোট্ট দুটি হাতের আজলাই সারফরাজের বড় মুখশ্রী নিয়ে বড় বড় চোখ করে আদুরি গলায় কথা বলতো। রূপকথার স্মৃতি মনে পড়তেই নিমেষেই মন ভালো হলো সারফরাজের। নিজের কর্মব্যস্ততায় রূপকথার স্মৃতি ভুলতেই বসেছিল সারফরাজ, কিন্তু মনটা বড্ড দুষ্ট। খোঁচা দিয়ে প্রতি রাতে নিয়ম করে মনে করিয়ে দেয় নামটা। আচ্ছা, সেদিনের সেই ছোট রূপকথা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না?
কথাটা বলেই আঙুলের কর গুণে সারফরাজ হিসেব করে বের করে রূপকথার বর্তমান বয়স। এরপর হাত উঁচিয়ে নিজের কোমরের নিচ থেকে মাপে পেট সমান নাকি বুক সমান, হয়তো বুক সমান। আচ্ছা, রূপকথা আমায় মনে রেখেছে? আমাকে দেখলে চিনতে পারবে এখন? না না, কি ভাবছি, ওইটুকুন বাচ্চার মনে রেখেছে আমাকে? আমিও না কেমন বদ্ধ পাগল। সারফরাজ মনে মনে ভাবে একবার দেশে ফিরে রূপকথার সামনে গিয়ে দাঁড়াবে, পরক্ষণে নিজের মনকে শোধায়। যদি রূপকথা তোকে এখনো মনে রেখে জিজ্ঞেস করে আমায় ফেলে কোথায় গিয়েছিলে সরফরাজ, তখন কি উত্তর দিবি তুই? রূপকথার প্রশ্নের ভয়ে সারফরাজের গলা শুকিয়ে আসে। কমিশনার নিশ্চয়ই রূপকথাকে ভালো রেখেছে। আগ বাড়িয়ে রূপকথার সামনে সারফরাজ যেতে চায় না। সবাই হয়তো এতদিন সারফরাজ নামক খুনির কথা ভুলে গিয়েছে। অবশ্য এসব পাতি মাস্তানদের কেউ মনে রাখে না। সুফিয়ান চৌধুরীর প্রতি কৃত্রিমতা প্রকাশ করে সারফরাজ। মানুষটা বড্ড ভালো, নইলে নিজের যান বাজি রেখে কেউ একজন খুনিকে বাঁচায়। একটা ধন্যবাদ দেওয়ার জন্য হলেও আপনার সাথে দেখা করতে চাই সুফিয়ান চৌধুরী, এবং খুব শীঘ্রই দেখা হবে আমাদের। ধীরে ধীরে ভর্তির সময় এগিয়ে এলো রূপকথার। সুফিয়ান চৌধুরী কাছ থেকে রূপকথা কয়েকদিন একা থাকার অনুমতি নিয়েছে। ভদ্রলোক নিজেও স্পেস দিয়েছে রূপকথাকে। যদিও রূপকথার জন্য ঢাকা নতুন, এর আগে 2-1বার ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু রূপকথা সেভাবে ঢাকার কিছুই চেনে না। মেয়ের জন্য বড্ড চিন্তা হয় সুফিয়ান চৌধুরীর, তবুও মেয়ের আবদার ফেলতে পারেননি তিনি। তাই শেষ পর্যন্ত ঠিক হলো সুফিয়ানের ছোট্ট বোন শিউলির বাসায় থাকবে রূপকথা। শিউলির মেয়ে ন্যালিরও যেহেতু একই কলেজে চান্স হয়েছে, তাই আর চিন্তা করলেন না সুফিয়ান। মেয়েকে নিয়ে তিনি ঢাকায় রেখে আসতে চাইলেন, কিন্তু এতেও বাদ সাধল রূপকথা। সুফিয়ানের কাছে আবদারের স্বরে বলল, একা একা অ্যাডভেঞ্চার হিসেবে রাতে ট্রেনে যেতে চাই পাপা, প্লিজ না করো না। তুমি যদি না করো তাহলে আমার মন খারাপ হবে, কিন্তু বলে দিলাম। কথাটি বলেই সুফিয়ানের কোলে বিড়াল ছানার মতো গুটিয়ে রইল রূপকথা। মেয়ের ঝলমলে চুলে হাত বুলিয়ে সুফিয়ান বলে উঠল, অ্যাটলিস্ট কেবিনে করে যা। বাবার সম্মতি পেয়ে রূপকথা সুফিয়ানের পেটে চিমটি কেটে বলল, ইউ আর গ্রেট পাপা, এত সহজেই রাজি হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। কথাটি বলে আবারও সুফিয়ানের কোমর জড়িয়ে শুয়ে রইল রূপকথা। সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে একটু পর হাজির হলেন রেখা। বাপ মেয়ের খুনসুটিতে প্রশস্ত হেসে শোধালেন, কি পরিকল্পনা হচ্ছে বাপ মেয়ে মিলে? একটা পকোড়া তুলে নিয়ে অল্প ফু দিয়ে খেতে খেতে রূপকথা বলল, সিক্রেট মিশন নিয়ে আলাপ হচ্ছে মা। তা কি সিক্রেট? পাপা আমাকে একা একা ঢাকা পাঠাতে রাজি হয়েছে। রূপকথার খুশিতে বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করলেন রেখা। মেয়েটা চলে গেলে তিনি কিভাবে থাকবেন? মনের কষ্ট মনে চেপে মুখে সামান্য ভাব পর্যন্ত বের করলেন না রেখা। শুধু মলিন হেসে বললেন, বেশ তো। সুফিয়ান স্ত্রীর মলিন মুখটি খেয়াল করে বলে উঠলেন, আমরাও মাস 2 পর ঢাকায় শিফট হবে রেখা। অলরেডি আবেদন করেছি। এখানকার দায়িত্ব নতুন কমিশনারকে না বুঝে যেতে পারবো না, তাই এত দেরি আর কি। পরের দিন সকালে খুব ভোরে উঠে গেল রূপকথা। বিশেষ এক কাজের জন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সে। সুফিয়ান বা রেখা কেউ এখনো ওঠেনি। রূপকথা সেই সুযোগে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে হাই তুলতে তুলতে ঘুম থেকে ওঠা কুলসুমের সাথে দেখা হয়ে গেল তার। আর মোড়া ভেঙে 2 চোখ কষলে কুলসুম বলল, কোথায় যাচ্ছেন যে? ভ্যাবাচাকা খেয়ে গেল রূপকথা। মুখে মেখে হাসি ঝুলিয়ে বলল, বাইরে মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াকের নাম শুনে চোখ মুখ বাঁকালো কুলসুম। যেই মানুষের শরীরে এক পরত্তি মাংস নেই, তার আবার কিসের মর্নিং ওয়াক? কুলসুমের উত্তরের ভরসায় দাঁড়ালো না রূপকথা। হনহন করে পা ফেলে বাইরে বেরিয়ে গেল। কুলসুম রূপকথার জার পানে তাকিয়ে বলে ওঠে, ওদের কামলো গরিবে, আদের কামলোই টানে টানে। ফাঁকা রাস্তায় কোনো রিক্সা বা সিএনজির কিচ্ছুটি দেখা পেল না রূপকথা। দীর্ঘ সময় হাঁটার পর একটা ব্যাটারি চালিত অটো রিক্সা পেল। ভাগ্য যেন সামান্য প্রসন্ন হলো। রিক্সাওয়ালাকে হাঁক ছেড়ে ডেকে রূপকথা শোধালো, সুভানগঙের হাভেলিতে যাবেন? শুভাঙ্গের নাম শুনে রিক্সাওয়ালার মুখের রং ফ্যাকাশে হলো, কিন্তু মোটা ভাড়ার আশায় রাজি হলো।
কাল বিলম্ব না করে রূপকথা চেপে বসতেই হাওয়ার বেগে ছুটে চলল রিক্সা। আধা ঘন্টা পর রূপকথা শুভঙ্গের হাভেলিতে পৌঁছালো। এরপর রিক্সা থেকে নেমে বলে উঠল, আপনি এখানে দাঁড়ান, আমি যাবো আর আসবো। রিক্সাওয়ালা ঘাড় কাত করে সম্মতি জানাতেই ভেতরের দিকে ছুটল রূপকথা। প্রকাণ্ড হাভেলির শ্যাওলা পড়া উঠোনে দাঁড়িয়ে ছলছল করে উঠল রূপকথার চোখজোড়া। দুতলার বিশিষ্ট আভিজাত্য ভরা বাড়িটি আজকে বলে ধুলো, ময়লা, আগাছা আর স্যাঁতস্যাঁতে শ্যাওলার দখলে। বগাটে ছেলেপেলে আড্ডা জমে রাতের বেলা এখানে। ভাঙা মদের বোতল, সিরিঞ্জ আর সিগারেটের ফিল্টারের ছাপ স্পষ্ট। বাড়ির পাশ ঘেঁষে বাবলা গাছটা এখনো স্বয়ং দম্ভ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঝোপঝাড় আর ময়লা স্তূপ মারিয়ে ভিত্তিহীন ভেতরে প্রবেশ করলো রূপকথা। কাঠের দরজা জানলাগুলো উইপোকায় খেয়ে নিয়েছে, তাই কৃত্রিমভাবে আলোকিত করার কোনো দরকার পড়ছে না। একে একে সিঁড়ির ধাপ মারিয়ে সারফরাজের ঘরে প্রবেশ করলো সে। ঘরের ভেতরের সিমেন্ট উঠে চটচটে হয়ে আছে। ভাঙা একটা বিছানা অনাদরে পড়ে আছে এক কোণে। তার নিচে ছোট্ট একটা স্টিলের ট্রাঙ্ক, সেটাও বৃষ্টির জলে আর স্যাঁতস্যাঁতে মেঝেতে থাকতে থাকতে জং ধরে গিয়েছে। ঘরটিতে আর কিছুই নেই, হয়তো চোর এসে নিয়ে গেছে। এমন জনমানবহীন ফাঁকা বাড়িতে কেউ কিছু ফেলে রাখে নাকি? আগ্রহবশত হাঁটু মুড়ে মেঝেতে বসে সেই ট্রাঙ্ক টেনে বার করল রূপকথা। তালাহীন ভঙ্গ ট্রাঙ্ক খুলতে সময় লাগলো না তার। ট্রাঙ্ক খুলতে ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো, সেই সাথে তেলাপোকার দল। ট্রাঙ্কের ভেতরে শক্ত পলিথিনে মোড়ানো কিছু কাপড় দেখতে পেল রূপকথা। সেগুলো ভাঙা খাটের ওপরে রেখে আরও কিছু খুঁজলো। উল্টে পাল্টে ট্রাঙ্ক নাড়াচাড়া করতে করতে একটা ছোট্ট বক্স বেরিয়ে এলো। উৎসুক হয়ে সেই বক্স খুলতেই লেমিনেটিং করা ছবি বেরিয়ে এলো একখানা। ছবিটা এখনো অক্ষত আছে, সামান্য নষ্ট হয়নি। ছবিটি কোনো আর্মি দম্পতির। আর্মি লোকের পোশাকে ব্যাস তার পদ স্পষ্ট প্রমাণিত হচ্ছে। কোনো উচ্চ পদস্থ অফিসার তো বটেই, মাঝে একটা হাসি খুশি ছেলে, তার পাশে অনন্য সুন্দরী এক মহিলা। টানা চোখ আর খাড়া নাক মহিলার সৌন্দর্য বর্ধন করেছে হাজার গুণ। ছবিটা আরেকটু কাছে এনে দেখতেই সাদা আকাশে মিশেলি চোখজোড়া নজর এলো রূপকথার। স্বল্প হেসে রূপকথা বলল, সারফরাজের ছোটবেলার ছবি। ছবিটি উল্টাতে পেছনে একটা ঠিকানা নজরে এলো। ঠিকানাটা ঢাকার। রূপকথার তপ্ত শ্বাস ছেড়ে কাপড়ের ব্যাগ আর ছবিটা নিয়ে উঠে দাঁড়ালো। এরপর হাতে করে আনা রং পেন্সিল দিয়ে মসৃণ দেয়াল খুঁজে তাতে লিখল, রূপকথা, ঢাকা মেডিকেল কলেজ, সেক্রেটারিয়েট রোড, ঢাকা 0145। এরপর ছোট করে লিখল, তোমার বেড়ানো শেষ হলে একবার এই ঠিকানায় এসো সারফরাজ। তোমার অপেক্ষায় আগের ঠিকানাতেই এতগুলো বছর ছিলাম, তুমি আসোনি, বাধ্য হয়ে ঠিকানা পাল্টাতে হলো। ক্যালিফোর্নিয়ায় আজকে ওয়েদার ভারী মিষ্টি, মৃদুমন্দ উষ্ণ রোদ, সেই সাথে ঝকঝকে আকাশ, থেকে থেকে শিরশিরে বাতাসে গায়ে লাগছে। ফকফকে রোদের আলোয় সারফরাজের ঘুম একটু আগে ভাগেই ভাঙল। চোখ বন্ধ রেখে লম্বা শ্বাস টানল সারফরাজ। এরপর ওই ছোট ছোট চোখ করে পুরো কক্ষ জুড়ে নজর বোলালো। লিটল এঞ্জেলটাকে কোথাও দেখা গেল না। হয়তো ইয়ার্ড এ ঘোরাঘুরি করছে, নয়তো প্রজাপতির দলের পেছনে ছোটাছুটি করছে। গায়ে সাদা কম্পোর্টার দুই হাতে ঠেলে সরিয়ে উঠে বসলো সারফরাজ। মাথাটা কেমন ভারী হয়ে আছে। ঝলমলে চুলগুলো দুই হাতের মুঠো পাকিয়ে টেনে ধরে কিছুক্ষণ চোখ বুজে রইল সে। এরপর হাই তুলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেড সাইড টেবিলের ওপরে থাকা ঘড়িতে সামান্য নজর বোলালো। 8:30 বাজে। অ্যালার্ম বাজার আগে ঘুম ভেঙেছে। এক হাতে কপাল স্লাইড করতে করতে ঘড়ির অ্যালার্ম বন্ধ করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। গায়ে একটা বাথরোবে জড়িয়ে ফিরল মিনিট 20 পর। এরপর গায়ে একটা হাতাবিহীন নেভি ব্লু স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে কিচেনে ছুটল। ধরা মাথায় ফ্রিজ হাতড়ে কিছু নাস্তা বের করে চুলা ধরাতে ব্যস্ত হল সারফরাজ। এমন সময় অভিরূপের গলা পাওয়া গেল। হাতে ধোয়া ওঠা গরম কফি মগে চুমুক দিতে দিতে বিজ্ঞান নাই বলে উঠল, বয়স তো আর কম হলো না, একটা বিয়ে করে ফেল। অ্যাটলিস্ট সকালবেলা গরম খাবার খেতে পারবি, সেই সাথে জং ধরা মেশিনের একটু খাতির যত্ন হবে আর কি।
সকাল সকাল মুখ খারাপ করতে ইচ্ছা হলো না সারফরাজের। সারফরাজ অভিরূপের কথার তোয়াক্কা না করে নিজের কাজে ব্যস্ত হলো, কিন্তু অভিরূপ কি থামার পাত্র? সে আয়েশ করে লিভিং রুমে সোফায় বসে বলে উঠল, তা মেশিনখানা আছে নাকি শীতের চোটে বিকল হয়ে গেছে? হাতের পাউরুটিগুলো টোস্টে ঢুকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে অভিরূপের সামনে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর ছোট ছোট চোখ করে অভিরূপের পানে তাকিয়ে খপ করে অভিরূপের হাতে ধরে মোটা গলায় বলে উঠল, মেশিন বিকল নাকি সচল, চল তোকে দেখাই। বাট তুই চোট কোলাতে পারবি তো? সারফরাজের এহেন ভয়ানক কথায় ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে অভিরূপ বলে উঠল, ছি 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 ছি, শেষ পর্যন্ত এত দূরে গিয়ে ঠেকছে তোর অধঃপতন। শেষে কিনা ছেলে মানুষের প্রতি তোর আকর্ষণ। এমনিতেই মাথার যন্ত্রণায় তার উপর অভিরূপের বাজে বকবকনিতে চুপ করে থাকতে পারল না সারফরাজ। দাঁতে দাঁত চেপে বলল, নিজের মেশিনে তেল দাও, আমার মেশিন নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার সব ঠিক আছে। সারফরাজের মুখের গালি শুনে কিটকিটিয়ে হেসে অভিরূপ বলে উঠল, গালি ছাড়া কফিটা কেমন পানসে লাগছিল, একটু চিনি যোগ করলাম আর কি। ডোন্ট বি অ্যাংরি, ওকে? কথাটি বলে আরেক দফা হেসে চট করে বলে উঠল, বাই দ্য ওয়ে, ব্লাইন্ড ডেটে যাবি? অ্যাটলিস্ট একটা প্রেম কর। মেয়ে মানুষের জীবনের কোনো দাম আছে? টোস্টার থেকে পাউরুটি টোস্ট বের করতে করতে সারফরাজ শোধালো, নিজে কেন করছিস না? অন্যের ঘাড়ে বিপদ চাপানোর জন্য এত উতলা কিসের? কফিতে লম্বা চুমুক দিয়ে অভিরূপ বলে উঠল, তোকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাতে চাচ্ছি, তুই ট্রায়াল দিয়ে দেখা শেষ করলে আমিও একটু করবো আর কি, ওই প্রেম টেম। গ্লাসে দুধ ঢালতে ঢালতে সারফরাজ ব্যস্ত গলায় বলল, মেয়ে মানুষে আবার ইন্টারেস্ট নেই? কোনো নেই? তুই কি আই মিন? কথাটি বলে বাঁকা হাসলো অভিরূপ। সারফরাজ কপাল কুঁচকে বলল, যা ভাবছিস তা মোটেই নই। যদি এমন ভাবনা আর ভেবেছিস তবে ঝুলিয়ে পেটাবো। প্রসঙ্গ পাল্টে অভিরূপ বলল, বাঙালি মেয়ে বিয়ে করবি, সেটাও আছে? সারফরাজ তপ্ত শ্বাস ফেলে বলল, নাও আই এম নট রেডি ফর ম্যারেজ। অ্যান্ড ওয়ান থিং, আমার বিয়ে নিয়ে তোর এত হেডেক কেন হচ্ছে? গজ, আমি তোর এহেন এলোমেলো লাইফ লিডিং সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে তোর মন থেকে দয়া মায়া ভালোবাসা সব উঠে যাচ্ছে, তুই নির্দয় হয়ে যাচ্ছিস। জীবনে নতুন কেউ এলে তোর লাগাম ধরতে পারবে। অ্যান্ড ফাইনালি আমি তোকে নিয়ে ভয় পাচ্ছি। কদিন ধরে চিনিস আমায়? 9 বছর। 9 বছরে এত ভালোবাসা? সারফরাজ, তোকে দেখলে মানুষ দৌড়ে পালায়, তোর চোখ দেখলে মানুষ প্রাণের মায়ায় তোর পায়ে লুটিয়ে পড়ে। তুই একটা নিষ্ঠুর মানব। বিধাতা তোকে এত সুন্দর করে গড়ে তুলেছেন এমন শয়তান হবার জন্য? শান্ত ভঙ্গিতে টোস্ট চেবাতে চেবাতে সারফরাজ বলল, আমি কোনো ভালো মানুষের প্রাণ নেইনি অভি, তাই সব জ্ঞান দেওয়া বন্ধ কর, নয়তো সকাল সকাল মেজাজ বিগড়ে যাবে। একটা মানুষের জীবন কেড়ে নেওয়া চারটিখানি কথা নয়, এসব ছেড়ে দে। বিগ রিকোয়েস্ট ফর ইউ। খাওয়া বন্ধ করে ধাক্কা দিয়ে টোস্টের প্লেট সরিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল সারফরাজ। এরপর শান্ত গলায় বলল, তোকে বাঁচানোর জন্য যখন 4টে মানুষের প্রাণ নিলাম তখন এই নীতিবাক্য কোথায় ছিল তোর? তখন কেন বললি না, ভাই এদের হাতে আমার মৃত্যু হোক, তবু এদের মারবেন না? তখন বলিসনি কেন যে অপরিচিত হয়ে আপনি আমার জন্য মানুষের প্রাণ নিচ্ছেন কেন? ওয়াই? আনসামি? নিজের জান ভিক্ষা পাবার খুশিতে, তাই না? সারফরাজের উঁচু গলায় অভিরূপ মাথা নিচু করে ফেলল। সারফরাজ সত্যি বলেছে, সেদিন রাতে সারফরাজ না থাকলে অভিরূপ আজ এত সুন্দর পৃথিবী দেখার জন্য বেঁচে থাকতো না। তার জীবন ওই দিনই থেমে যেত। সারফরাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্যালিফোর্নিয়ার ভয়ানক গ্যাং লিডার ব্লোনোর হাত থেকে বাঁচিয়েছিল অভিরূপকে। অপরাধ ছিল খুবই নগণ্য। না জেনে ব্লোনোর চোখে চোখ রেখেছিল অভিরূপ। চোখ রেখেছিল বললে ভুল হবে। ব্লুনোর চোখে অদ্ভুত ট্যাটু দেখে উৎসাহ নিয়ে সেটাই মনোযোগ সহকারে দেখছিল অভিরূপ। ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল এই দেশে এসে। একদিন সন্ধ্যার পর নিজের ডরমিটরি থেকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিল। এরপর রাস্তা ভুলে এলোমেলো গলিতে হারিয়ে যায়। অভিরূপে জানতো না এই গলি আলাদা মালিক আছে। এটাই তার ভুল। নিজের অজ্ঞতা বুঝতে না পেরে অমন অদ্ভুত মানুষকে বিস্ময় ভরা চোখ দিয়ে দেখছিল অভিরূপ। অভিরূপের দৃষ্টি অনুসরণ করে ক্রুর হেসে এগিয়ে আসে ব্রুনো। কোনো সতর্কবার্তা বা থ্রেড না দিয়ে অভিরূপের চুলের ঝুঁটি চেপে ধরে ফ্যাসফেসে গর্জন ধরা কণ্ঠে বলে ওঠে, ইউ মাস্ট ডাই। কথাটি বলেই নিজের সহযোগীদের ডেকে ওঠে ছেলেটি। ছেলেটির কথায় অভিরূপের প্রাণ পাখি উড়ে যাবার অবস্থা।
মুহূর্তে আরো 3জন ছেলে এসে ঘিরে ধরে অভিরূপকে। ভয়ে নিজের অপরাধ না বুঝেও সমানে ক্ষমা চায় অভিরূপ। বারবার জিজ্ঞাসা করে তার অপরাধ কি, কিন্তু ছেলেগুলো যেন কানেই তুলল না অভিরূপের কথা। তারা নিজের মতোই রাস্তায় ফেলে কুকুরের মতো আঘাত করতে থাকে অভিরূপকে। অভিরূপ যখন রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়া অবস্থা হলো, ঠিক সেই মুহূর্তে সারফারাজ এসে বাঁচিয়েছিল তাকে। যেমন তেমন করে নয়, 4টে ছেলে নৃশংস মৃত্যুর বিনিময়ে বাঁচাতে পেরেছিল অভিরূপকে। শুধু কি তাই, লম্বা চওড়া অভিরূপকে কাঁধে তুলে এনে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল। চিকিৎসা পর্যন্ত করিয়েছে সে। এরপর অভিরূপ ভয়ে আর নিজের ডরমিটরিতে ফিরে যায়নি, এখানেই থেকে গেছে। শুনেছে সারফরাজের জীবন কাহিনী। সারফরাজের সাথে সাথে সেও ব্যথিত হয়েছে। ধীরে ধীরে কবে যেন সারফরাজের ডান হাত হয়ে গেল সে। সারফরাজ প্রথমে একজন ভাড়াটে খুনি ছিল, মোটা টাকার বিনিময়ে মানুষের প্রাণ নিত। এভাবে রাতারাতি বহু টাকার মালিক হয়ে যায় সে। সেই টাকা দিয়ে বিভিন্ন ড্রাগ আর মানুষের অর্গান নিয়ে বিজনেস শুরু করে। কালো কারবারিতে মোটামুটি আঙুল ফুলে কলা গাছ তার। কয়েক বছরের ব্যবধানে ক্যালিফোর্নিয়াতে সেরা বিজনেসম্যানের তালিকায় নাম লিখিয়েছে সে। সকলেই সারফরাজকে একজন সফল ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে চিনে জানে, কিন্তু ভেতরের এমন ভয়ানক নিগ্রহ খবর সকলের অজানা। নিজের অবৈধ কাজের স্বার্থে নাম পরিচয় পাল্টে সারফরাজ শাহজাহানি থেকে হয়েছে জাঙ্গুয়ার। কখনো কেউ দেখেনি জাঙ্গুয়ার নামক মানুষটিকে দেখতে কেমন, কিন্তু যার মৃত্যু তার হাতেই হয়েছে সেই মানুষটি হয়তো করুণ নজরে অস্পষ্ট স্বরে আওড়াতে পেরেছে সারফরাজ নামটি। এই ভয়ানক চোখের সামনে যে স্বেচ্ছায় পড়েছে তার ইহকালের সমস্ত খেলা সাঙ্গ করেছে। চোখের নিচে ভয়ানক 3টা টিয়ার ড্রপ মানুষের শীতল হৃদয়ে কাঁপন তুলে দেয়। ধারকান বেড়ে তেজ হয়ে হাজার গুণ। যারা এই ট্যাটুর মানে জানে তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু হিংস্র জাগুয়ারের থেকে পালানো কি এতই সহজ? নিজের চূড়ান্ত নির্দয়তা প্রকাশ করে সেই মানুষটিকে দুনিয়া ছাড়া করেন সারফরাজ। এত হিংস্রতা দমানোর জন্য কাউকে প্রয়োজন, কিন্তু সেই মানুষটি কোথায়? অভিরূপের ভাবনার মাঝে খাওয়া শেষ করে পোশাক পাল্টে বেরিয়ে এলো সারফরাজ। হাতে গল্ফ ক্লাবের সাদা পোশাক আর একটা ব্যাকপ্যাক। হাতের গ্লভ ক্লাব দিয়ে অভিরূপের কাঁধে গুঁতো দিয়ে চিন্তার জগৎ থেকে অভিরূপকে বের করে আনলো সারফরাজ। অভিরূপ হকচকিয়ে সামনে তাকাতেই সারফরাজ বলল, খুব সুন্দর ওয়েদার, চল গলফ কোর্সে একটু চিল করা যাক। অভিরূপের মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলতে চলতে বলল, আগামী সপ্তাহে তোর ফ্লাইট, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, আমিও যাব। অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না। অভিরূপের মুখে মা বাবার নাম শুনে হাঁটা থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সারফরাজ। এরপর মনে মনে বলল, তুমি কি বেঁচে আছো আম্মু? কেউ তোমাকে খুঁজে পেল না? তবে কোথায় নিরুদ্দেশ হলে তুমি? সন্ধ্যার পরপর ডিউটি থেকে ক্লান্ত ভঙ্গিতে বাড়ি ফিরলেন সুফিয়ান চৌধুরী। আজকাল প্রচুর চাপ যাচ্ছে, সামনে ইলেকশন। সেই ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটা জায়গায় মারপিট ভাঙচুর হচ্ছে। পুলিশ পর্যন্ত তাদের থামাতে ব্যর্থ হচ্ছে। এদিকে ওপর মহল থেকে চাপের উপর চাপ, সব মিলিয়ে রুদ্ধশ্বাস অবস্থা। সুফিয়ান ঘরে ঢুকেই মেয়ের খোঁজ করলেন। নিজ ঘরে সারফরাজের পরিবারের ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রূপকথা। সুফিয়ানের ডাক পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে বলে উঠল, অনেক ব্যস্ত ছিলে পাপা? ঢকঢক করে পুরো জল সাবার করে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, আর বলিস না, এদেশে সব মানুষ পাগল। এরপর থানায় কি হলো তার পুরোটা মেয়েকে বললেন। রূপকথা বড় বড় চোখ করে সেসব শুনল। সুফিয়ান গায়ের ইউনিফর্ম খুলতে খুলতে ব্যস্ত গলায় বললেন, তোর টিকিট কেটে ফেলেছি। কবে টিকিট কাটলে? 19 তারিখ। রাতে টিকিট কেটেছো তো নাকি? হ্যাঁ রে বাবা, রাত 11:30টায়। একা একা জার্নির খুশিতে এক প্রকার লাফিয়ে উঠল রূপকথা। এরপর হঠাৎ সারফরাজের ছবির পেছনে ঠিকানার কথা মনে পড়ল তার। কিছুটা উৎসুক আর বাবক হয়ে শুধালো, মেডিকেল কলেজ থেকে রামপুরা কত দূর বাবা? বেসিনে হাত ধুতে ধুতে সুফিয়ান চৌধুরী বললেন, বেশি দূর নয়। কেন? এমনি জিজ্ঞেস করলাম। কথাটা বলে আর দাঁড়ালো না রূপকথা।
তত্তর করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। এরপর মনে মনে বলে উঠল, একবার এই ঠিকানায় গিয়ে খোঁজ করব। মনে মনে কথাটি বলে নিজের ফোন হাতে নিল রূপকথা। লম্বা সময় পরে আছে হাতের মুঠোয়। আপাতত পড়াশোনা নেই। ইউটিউবে বিভিন্ন রান্নার রেসিপি, ফেসবুকিং আর ঢাকার বিভিন্ন দর্শনার্থী স্থান রিভিউ দেখে কেটে যাচ্ছে তার দিনকাল। সব কিছু অলস অলস লাগে কেমন যেন। অলস সন্ধ্যার বোরিং নেস কাটাতে ফেসবুকে ঢুঁ মারল রূপকথা। বিছানায় আরাম করে শুয়ে পায়ের ওপর পা তুলে স্ক্রলিং করতে লাগলো একের পর এক। হঠাৎ এক অদ্ভুত ফেসবুক আইডির নজর কাড়ল তার। কয়েকদিন ধরেই আইডিটা তার নিউজ ফিডে পিপুল ওয়েমে নোতে স্থান দখল করে বসে আছে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি রূপকথা এমন প্রোফাইলওয়ালা মানুষকে চেনে না, চিনতে চায়ও না। নামটাও কেমন অদ্ভুত, ডেভিং কিং। প্রোফাইলটাতে একটু গোতাগুতি করার খায়েশ হলো রূপকথার। শয়তান নাড়া দেওয়া যাকে বলে। প্রোফাইল ঘেটে মোট 7 জন মেয়ে আর 3 জন ছেলে পেল। মেয়েগুলোর পোশাক আশাক আস্তাগফিরুল্লাহ মার্কা ঠেকলো রূপকথার কাছে। মিনিট দুয়েক সেই আইডিতে ঘোরাঘুরি করে রূপকথা বুঝলো নিউ খোলা হয়েছে। ছেলে বিদেশি, ঠিকানা বিজনেস এরিয়া সব দেশের বাইরে। আর একটু ঘাটাঘাটি করে রূপকথা টুক করে একটা মেসেজ ড্র করলো বাংলায়। মিস্টার ডেভিল, আরেকবার আপনার এই উদ্ভট ছবিওয়ালা প্রোফাইল আমার নিউজ ফিডে আসলে আপনার সবগুলো দাঁত একটা একটা করে ভাঙবো আমি। মেসেজটি লিখে রূপকথা মনে মনে হাসলো। বিদেশি বেটা বুঝবেও না কি লিখেছে সে, তাই মনস্থির করলো ইংলিশে লিখবে সেম মেসেজ। হাতে ফোন নিয়ে আবার সেই ইনবক্সে ঢুকতে কপাল কুঁচকে এলো তার। লোকটি ইতিমধ্যে তার মেসেজ দেখে ফেলেছে এবং কিছু লেখার ট্রাই করছে। রূপকথা নিজের মেসেজখানা লেখার আগেই ওপাশ থেকে উত্তর এলো। Oops, really? অবাক হয়ে রূপকথা অবাকের ইমোজি সেন্ড করলো। সাথে সাথেই চোখ টিপে ইমোজি ফেরত এলো। রূপকথা বিরক্ত নিয়ে বলল, বাংলাদেশে বসে বসে বিদেশি সাজা হচ্ছে, ফেক লোক কোথাকার। ওপাশের ব্যক্তি কিছুক্ষণ পর একটা অদ্ভুত সুন্দর পাখির ডাক সহ নাইট ভিউ ভিডিও সেন্ড করে লিখল। I'm not fake. রূপকথা ভিডিওটা দেখে অবাক হয়ে শোধালো, কটা বাজে এখন? নিজের ফোনের স্ক্রিনশট পাঠিয়ে দেখালো। এখন ভোর রাত। রূপকথা আর কিছু লেখার আগে আর একটা মেসেজ টিং করে উঠল। Nice eyes. They wanna kill me. রূপকথা ঠোঁট টিপে লিখল, আর ইউ ফ্লার্টিং? ওপাশ থেকে ভয়ঙ্কর আকর্ষণীয় ভয়েজে মেসেজ এলো। God swear. For the first time, my heart feels sick. And also my heart is beating for the first time. What's the name of this feeling? সকাল সকাল সারফরাজকে জোর করে বগলদাবাই করে ধরে এনে একটা ট্যাটু রিমুভার শপে নিয়ে এসে অবিরূপ ভয়ানক চোখ জোড়া এই অদ্ভুত ট্যাটু আরো ভয়ঙ্কর করে তুলেছে। অবিরূপ চাই সারফরাজ কোনো মেয়েলি বিষয়ে জড়াক, যাতে তার মধ্যে ন্যূনতম ভালোবাসার সৃষ্টি হোক। কিন্তু তার চোখের এই ট্যাটু দেখলে মেয়ে তো দূর, একটা ছেলেও কাছে ঘেঁষবে না। কারণ ট্যাটুর মিনিং আম মনস্টার, রান ওয়ে অফ ইয়োর ওয়ান্ট লিভ। ট্যাটুটা সারপ্রাইজ এক প্রকার বাধ্য হয়েই করেছিল। ক্যালিফোর্নিয়ার ওয়াকল্যান্ড, স্যালিনাস, স্যান্টা ক্রুজ, সিগন্যাল হিল, হাইল্যান্ড, এই এরিয়াগুলো ছিল সবচেয়ে ভয়ানক আর খতরনাক। এই প্রত্যেকটা ছোট ছোট শহর ছিল এক একটা গ্যাংয়ের অধীনে। এক গ্যাং লিডারের শহরে আরেক গ্যাং লিডার বা সদস্যদের প্রবেশ ছিল নিষিদ্ধ, কিন্তু কেউ তা মানতে নারাজ। এই জন্য হতো মুখোমুখি সংঘর্ষ। এক গ্যাংয়ের সদস্য অন্য গ্যাং লিডার বা সদস্যকে দেখলেই ডিরেক্ট শুট করে দিত। মানুষের প্রাণ নেওয়া যেন একদম সহজ ছিল তাদের কাছে। শুধু তাই নয়, শরীরে অঙ্কিত ট্যাটু প্রমাণ করত কে কত ভয়ানক আর দলের জন্য নিবেদিত প্রাণ। যাদের পুরো মুখে জুড়ে ট্যাটু থাকতো তাদের দেখে সহজেই বোঝা যেত এই সদস্যগুলো তাদের দলের সবচাইতে বিপজ্জনক এবং গ্যাং লিডারের জন্য প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবে না। আর যার চোখের নিচে ট্রেয়াল ড্রপ ট্যাটু অঙ্কিত থাকে তাকে দেখলেই মানুষ দৌড়ে পালাতো, কারণ চোখের নিচে ট্রেয়াল ড্রপ ট্যাটু প্রমাণ করত মানুষটির নির্দয়তা ও নিষ্ঠুরতা। শুধু তাই নয়, তার এমন ট্যাটু আছে সে হচ্ছে এই গ্যাংয়ের শ্রেষ্ঠ প্রাণহারক। সে নিজেই জানে না সে কতজনের প্রাণ নিয়েছে।
সারফরাজ কতজনের উষ্ণ রক্তে স্নান করেছে এর হিসেব সারফরাজের অজানা। আজকাল এসব খুন খারাপই তার কাছে নেশায় পরিণত হয়েছে। এই নিষ্ঠুর নিয়ম নীতিহীন শহর তাকে কবে হৃদয়হীন মানব করেছে তা সারফরাজ জানে না। সারফরাজ শুধু জানে এই পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া টেকা মুশকিল। তাই ক্ষমতার জন্য চাই টাকা, আর টাকার জন্য। কথাটি ভেবে কিটকিটিয়ে হাসে সারফরাজ। কতজন সাধু লোক এই দুনিয়ায় টাকা, ক্ষমতা, দম্ভ, সাহস নিয়ে আয়েশি জীবনযাপন করেছে। আদেও কেউ করতে পেরেছে? মোটেও না। তবে কিসের এত পিছুটান? অভিরূপের স্বাভাবিক গলায় নিজের ধ্যান ছেড়ে বাইরে এলো সারফরাজ। মানুষকে ভয় দেখানোর জন্যই এখন আর ট্যাটুর প্রয়োজন নেই। নিজের নাম আর আধিপত্যই যথেষ্ট। বরং এই ট্যাটু ক্যালিফোর্নিয়ার অলিগলি মাস্তানদের চিহ্ন হয়ে উঠেছে। এদের মতো 2 টাকার সাধারণ গ্যাং নয় সারফরাজ। তার নিজেরই একটা পরিচয় আছে, জাঙ্গুয়ার। কি ভয়ঙ্কর নাম, তাই না? নিজেকে ভয়ঙ্কর উপস্থাপন না করে নম্র ভদ্র থেকে হুট করেই বুকের কলিজা খুবলে আনার মধ্যে হয়তো পরম তৃপ্তি। অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে ভিকটিমকে চমকে দেওয়া যায়। কথাটি ভেবে সারফরাজ ঠোঁট কামড়ে হাসল। এরপর চোখে কালো রোদ চশমা সরিয়ে ট্যাটু রিমুভার ব্যক্তির সামনে গিয়ে বসল। সারফরাজের চোখ আর ট্যাটু দুটো দেখে ঘাবড়ে গেল লোকটি। হাত পা কেমন কেঁপে উঠল। এটা দেখে সারফরাজ তাচ্ছিল্য হাসল। অভিরূপ হাতের ইশারায় তাকে ভয় পেতে নিষেধ করে তা রিমুভ করার জন্য নির্দেশ দিল। রিমুভ ইট। অভিরূপের নির্দেশ পেতে সারফরাজকে শুয়ে ঝটপটে নিজের কাজে লেগে পড়ল পাওলা নামের ছেলেটি। ছোট্ট ট্যাটু রিমুভ করতে বেশি সময় লাগলো না। পাওলা অল্প মেডিসিন চোখের নিচে লাগিয়ে বলে উঠল, It will take 3 days for the scar to heal. চোখের নিচে বেশ জ্বালা পোড়া হচ্ছে। শোয়া থেকে চট করে উঠে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। অভিরূপ বিল মিটিয়ে পেছন পেছন এলো। এরপর ছোট গলায় বলল, তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের বুকিং দিয়েছি, হোটেল ল্যাগোল্যান্ড। একদিকে চোখের যন্ত্রণা, অন্যদিকে অভিরূপের ব্লাইন্ড ডেট, 2 মিলিয়ে সারফরাজের মস্তিষ্কে চিরবির করে উঠল। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে বলে উঠল, কতবার বলবো মেয়ে মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। নাচরবান্দা ভঙ্গিতে অভিরূপও হুড়মুড়িয়ে পাশের সিটে বসতে বসতে কাঁদো কাঁদো গলায় বলল, এমন বলিস না, একদম মরে যাব ব্রো। $2000 দিয়ে রেস্টুরেন্ট বুক করেছি। কতটা কস্টলি তুই একবার ভেবে দেখ। পুরো টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছি। তুই না গেলে জান কসলাবে টাকা হারানোর যন্ত্রণায়। প্লিজ 1 টাইমের জন্য রিকোয়েস্ট করছি, জাস্ট 1 টাইম। আমি তোকে বলেছি মেয়ে খোঁজ আমার জন্য। কখনো দেখেছিস কোনো মাফিয়া টাকা পয়সা, টাকা পাওয়ার বিজনেস এসব ছেড়ে মেয়ে মানুষের হাফ প্যান্টের তলায় বাধা পড়তে? জিভ কেটে অভিরূপ বলল, ছি, কিসের তলাফলা বলছিস এসব? মুখে একটু লাগাম দে তো। তো বিদেশি মেয়েদের আঁচল আছে যে সেখানে বাধা পড়বো? অভিরূপ খপ করে সারফরাজের পা চেপে ধরে বলে উঠল, তুই না গেলে আমি তোর পা ছাড়বো না। প্লিজ একবার যা। ভালো না লাগলে আর কোনোদিন জোর করবো না, প্রমিস। অভিরূপের পাগলামো দেখে তপ্ত শ্বাস ফেলল সারফরাজ। এরপর বলল, কয়টায়? চট করে পা থেকে উঠে সিটে হেলান দিয়ে বসে অভিরূপ বলে উঠল, আজ সন্ধ্যা 7টায়, টেবিল নম্বর 11। গাড়ি স্টার্ট করতে করতে সারফরাজ বলল, ঠিক আছে যাব। আর এল সালভাদর থেকে কোনো কল এসেছে? কিছু বলেছে ওরা? নিজের ফোন চেক করতে করতে অভিরূপ চিন্তিত গলায় বলল, তুই কি ড্যানের সাথে ওয়েপেনের বিজনেসের ডিল করতে চাচ্ছিস? সালভাদর কতটা ডেঞ্জারাস জায়গা জানিস তো নাকি? অভিজ্ঞ হাতে স্মুদি ড্রাইভ করতে করতে সারফরাজ বলে উঠল, আমার বন্দুক বেচতে পারলেই হলো। ওখানে কে কার প্রাণ নিচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। নিজের ফোন আর একটু ঘেটে অভিরূপ বলে উঠল, ড্যান এখনো কোনো অ্যান্সার পাঠায়নি। অলরেডি সে ডেভিল কিংয়ের নামক কোনো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ আছে। শুনেছি লস অ্যাঞ্জেলেসের নাম করা ওয়েপন বিজনেসম্যান সে, একদম লাইসেন্স করা, দীর্ঘদিনের ব্যবসা তার। শুধু তাই নয়, এলসিডি আর কোকেনের বিশাল বিজনেস তার। তাকে ফেলে তোর প্রস্তাব ড্যান মানবে কিনা কে জানে। গাড়ির স্পিড আরো 1 ধাপ বাড়িয়ে সারফরাজ বলল, নাম খুঁজে বের কর ওই শয়তান রাজের। নাম জানা জরুরি। একই বনে দুটো সিংহ রাজা হয়ে থাকতে পারে না। সারফরাজের চোখ দুটিতে ভয়ানক ক্রোধ দেখা গেল। এই ক্রোধের হেতু খুঁজে পেল না অভিরূপ। দুজন দুজনের জায়গা থেকে বিজনেস করছে।
চেঁচে পড়ে ভীমরুলের বাসায় ঢিল মারার দরকার কি? তবু অভিরূপ ইতস্তত করে বলল, অযথা ঝামেলা পাকানোর দরকার কি? কারণ এই ডেভিল কিং আরো মাস 6 আগে আমার রাশিয়ান ডিলারকে ফুসলেছে। কায়দা করতে না পেরে আমার উপর অ্যাটাক পর্যন্ত করেছিল। কিছুদিন আগে হাতে যে গুলি লেগেছিল এটাও তারই কাজ ছিল। অবাক হয়ে অভিরূপ শোধালো, আমাকে কিছু জানালি না যে? তোকে ইচ্ছে করেই বলিনি। নিজের চিন্তা অন্যের উপর চাপানো আমার ধাতে নেই। আর কোনো কথা হলো না দুজনের। ঝকঝকে রাস্তা মারিয়ে চলতে লাগলো কালো রঙের রোলস রয়েল ট্রপটেল। রাস্তা কাঁপিয়ে দৌড়ে চলা গাড়িটির পানে অবাক হয়ে তাকিয়ে রইল রাস্তার লোকজন। পৃথিবীর সবচাইতে দামি গাড়ি এটা, যার মূল্য প্রায় $30 মিলিয়ন। এমন দামি গাড়ি যিনি চালাচ্ছে কি তার পরিচয়? ধীরে ধীরে নিজের ব্যাগ, বইপত্র, খাতা গোছানো শুরু করেছে রূপকথা। হাতে তার বেশি সময় নেই, মাত্র 5 দিন। এরপর চলে যেতে হবে অচেনা গন্তব্যে। দীর্ঘদিন বাদে নেলির সাথে দেখা হবে, সেই খুশিতে কিছুটা উচ্ছ্বসিত রূপকথা। ব্যাগে নিজের দরকারি জিনিসগুলো ভরতে ভরতে হঠাৎ গত সন্ধ্যের কথা মনে পড়ল রূপকথার। মানুষটা কেমন অদ্ভুত, কি সব মেসেজ পাঠিয়েছে তাকে। অচেনা মানুষকে কেউ এমন বার্তা পাঠায়? অবশ্য ভুলটা তারই। চেয়ে পড়ে লোকটার সাথে এহেন মজা করা ঠিক হয়নি। রূপকথা তৎক্ষণাৎই লোকটাকে ব্লক করেছে, কিন্তু আরও একটা প্রোফাইল থেকে লাগাতার মেসেজ এসেই চলেছে। শেষমেশ বাধ্য হয়ে নিজের আইডিটি ডিঅ্যাক্টিভ করে রেখেছে রূপকথা। সুফিয়ান বা রেখা কারোর কাছে বিষয়টি শেয়ার করেনি সে। নেহাত সামান্য ঠুনকো বিষয় ভেবেই চুপচাপ রয়েছে। আদৌ কি এটা ঠুনকো বিষয়, নাকি ভয়ানক কিছু অপেক্ষা করছে সামনে? কিরে, কি ভাবছিস? রেখার ডাকে হকচকে ওঠে রূপকথা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ঢাকায় গিয়ে কি কি করব তার একটা হিসেব করছি মা। মেয়ের কথায় রেখা আপাতত পাত্তা দিলেন না। হাতে তেলের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন, তখন বললি মাথা ব্যথা করছে, এরপর সেই যে রুমে ঢুকলি আর বের হলি না। সামনে একটু বসতো, মাথায় তেল পানি দিয়ে চুল টেনে দি, দেখবি আরাম লাগবে। রেখার কথার ভাবনা ফেলে একটা ছোট্ট টুল টেনে নিচে বসলো রূপকথা। রেখা অতি যত্নে রূপকথার চুলে বিলি কাটতে কাটতে শোধালেন, আমাদের ছাড়া এই কদিন থাকতে কষ্ট হবে না তোর? হবে তো মা, কিন্তু যেতে তো হবে তাই না? আর আমি নিজেকে একাকী একটু সময় দিতে চাই। প্লিজ মা, মন খারাপ করো না। রেখা এই প্রসঙ্গে আর কথা বলে না, প্রসঙ্গ পাল্টে বললেন, যাবার আগে চল একদিন শপিংয়ে যাই, কিছু জামা কাপড় কিনে নিয়ে গেলে সুবিধা হবে তোর জন্য। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলল, ফুপি বলেছে ঢাকায় চিটাগংয়ের থেকে ভালো কাপড় পাওয়া যায়। এখান থেকে আপাতত কিনবো না, আমি একেবারে ওখানে গিয়ে কিনবো। এমন সময় কুলসুম এলো, হাতে ঠান্ডা শরবত। 2 হাতে সেই শরবত রূপকথার সামনে এগিয়ে বলল, অনেক ঠান্ডা শরবত। কুলসুমের হাতে শরবত দেখে কপাল কুঁচকে রূপকথা বলল, চিনির বদলে লবণ দিয়েছিস তাই না? কুলসুম তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, ও বাজি, এখন অপবাদ ন দিয়া যে। তাহলে তুই এক ঢোক খেয়ে দেখা দেখি। এমন গরমের দিনে ভয়ঙ্কর মানুষের এমন বাড়াবাড়ি পছন্দ হলো না কুলসুমের। রূপকথার চোখে চোখ রেখে ঠোঁট টিপে বোঝালো সে লবণ নয়, চিনি দিয়েই শরবত করেছে। এরপর বহু কনফিডেন্সের এক চুমুক মুখে তুলে বহু কষ্টে গলগ্ধকরণ করে মুখ চোখ বিকৃত করে বলে উঠল, আর কাছে লাগে চিনি এখন নন্তা। রূপকথা ধমকে বলে উঠল, তুই চিনি আর লবণের পার্থক্য শিখে তারপর শরবত বানাবি। ভয়ে ভয়ে কুলসুম শরবতের গ্লাস নিয়ে বিদেয় হতেই রূপকথা বলে উঠল, ও তোমার কোনো কাজে লাগে মা, ছাঁটাই কেন করছো না? রেখা রূপকথার মাথার চুল টানতে টানতে বলল, ভাত দে মা, বাবাহীন মেয়েটা যাবে কোথায়, তাই রেখে দিয়েছি। বাবা মায়ের কথা মনে পড়তেই সেদিনে সেই ভয়ানক অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল রূপকথার। নিমেষে কেমন বুকের ছাতি কেঁপে উঠল, চোখ দুটো জলে পরিপূর্ণ হলো। অ্যাক্সিডেন্ট থেকে মনে হলো সারফরাজের কথা, সব মিলে হৃদয় বিষিয়ে উঠল। অসহনীয় যন্ত্রণায় গ্রাস করলো চারিপাশ থেকে। প্রত্যেকটা মানুষের আবসা চেহারা চোখে ভাসলো, সেই সাথে কানে বাড়ি খেলো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা। সে পর্যন্ত তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, নইলে আর কোনোদিনও ফিরবো না। মুহূর্তেই চোখ থেকে খসে পড়ল জল।
সংগোপনে রেখাকে বুঝতে না দিয়ে সেই জল মুছে কম্পিত গলায় রূপকথা শোধালো। আমি কি পাজি মেয়ে মা? রেখা তড়িৎ রূপকথার মাথায় চুমু খেয়ে বলল, তুই আমার লক্ষ্মী মেয়ে। রূপকথা রেখার উত্তরে নিজেকে নিজেই মনে মনে জিজ্ঞেস করলো, তবে সারফরাজ ফেরে না কেন? সিয়েরা ফরেস্টে শহরের তুলনায় একটু আগেই যেন দিনের আলো ফুরিয়ে যায়। সূর্যের আলো ফোরাতে চারপাশ থেকে নেকড়ের হাউলিংয়ের, শেয়ালের ডাক আর নিশাচর প্রাণীর ভয়ানক স্বর ভেসে আসতে থাকে। চারপাশ কেমন হঠাৎই ভুতুড়ে লাগতে শুরু করে। বাতাসীন সিয়েরা অরণ্যের হঠাৎই ছোট্ট আলপাইন গাছের চিরল পাতাগুলো খসখস শব্দে নড়ে উঠল। সেই সাথে সারফরাজের খোলা জানালা দিয়ে কেমন অদ্ভুত ফসফস শব্দ ভেসে আসছে। বেডরুমের ব্লাইন্ড ডেটে যাবার জন্য তৈরি হচ্ছিল সারফরাজ। এমন সময় এহেন অদ্ভুত শব্দ তাকে বিরক্ত করলো। স্বাভাবিক মানুষের কাছে এই শব্দটা হুট করে শুনলে অধিক ভয়ে মনে হবে, কিন্তু সারফরাজ কেয়ারই করল না। শব্দটা বাইরে থেকে আসে, তাই একটা টর্চ নিয়ে এগিয়ে গেল সারফরাজ। ক্ষণকাল গড়াতেই অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কপাল কুঁচকে সারফরাজ বাইরে বের হলো। সমস্ত শব্দ থেমে গেল, কিন্তু অ্যাঞ্জেলোর ঘেউ ঘেউ থামল না। সাধারণ অপরিচিত কোনো মানুষ দেখলে অ্যাঞ্জেলোর এমন হাঁকডাক করে। টর্চ জ্বালিয়ে চারিপাশে খুঁজল সারফরাজ, কেউ নেই। হঠাৎ ইয়ার্ডের কাছে একটা দ্বিখণ্ডিত ব্ল্যাক মেম্বার দেহ পাওয়া গেল, সেই সাথে কুয়াশাচ্ছন্ন ভেজা ঘাসে জুতো মথিল ছাপ। সারফরাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবল, এরপর মুখে ক্রূর হাসি ঝুলিয়ে বলে উঠল, ওয়াও, আই লাইক ইট। অভিরূপ, এঞ্জেলো আর সারফরাজ 7টা বাজার 5 মিনিট আগে নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে টেবিলে বসে রইল। যার জন্য সারফরাজের ডেট, সে আসলেই অভিরূপ অ্যাঞ্জেলাকে নিয়ে বেরিয়ে যাবে। সারফরাজকে একবার গভীর চোখে পরখ করলো অভিরূপ। গায়ে একটা ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ব্লেজার জড়িয়েছে সারফরাজ। সেই সাথে চুলগুলো ব্ল্যাক ব্রাশ করে জেল দিয়ে সেট করেছে। ছোট কয়েক গাছি চুল কপালের কাছে পড়ে আছে। ফর্সা মুখটা ক্লিন শেভ করেছে বোধহয়, দীর্ঘদিন বাঁধে। সাথে দামি রোলেক্স ঘড়ি। খোঁচা খোঁচা গোপ না থাকায় টকটকে ঠোঁটটা বেশ নজর কাটছে। কোনো মেয়ে এমন সম্মোহিত পুরুষ রিজেক্ট করতে পারবে না, এমনটা ভেবে মনে মনে শান্তি অনুভব করলো অভিরূপ। মিনিট 10 অপেক্ষা করলেই অনিন্দ সুন্দরী এক মেয়ের আগমন ঘটল। লম্বা ফর্সা বাদামি চুলের ছোট্ট পোশাকধারী মেয়েটিকে দেখে ফাঁকা ঢোক গিল অভিরূপ, কিন্তু সারফরাজ নির্বিকার, যেন এর চাইতে 1000 গুণ সুন্দর জিনিস সে দেখে ফেলেছে। সারফরাজকে প্রেস দিতেই অ্যাঞ্জেলোকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল অভিরূপ। যার আগে চোখ টিপে কিছু ইঙ্গিত করলো। অভিরূপ দরজা ঠেলে চলে যেতে মেয়েটি ডিসেন্ট হেসে বসল। ভদ্রতার খাতিরে উঠে পর্যন্ত দাঁড়ানো না সারফরাজ। এতে মেয়েটি একটু ভেবাচাকা খেল। ধীরে ধীরে মেয়েটি তার পরিচয় দিতে লাগলো, কিন্তু সারফরাজ এবারও মুখ খুলল না। মেয়েটি নিজের সৌন্দর্যের আশেপাশে শারীরিক সৌন্দর্যও দর্শন করাতে চাইল সারফরাজকে। গভীর চোখে মেয়েটির পানে নজর বুলিয়ে সারফরাজ বলে উঠল, আই এম ইমপ্রেসড। উইল ইউ বি মাই বেড পার্টনার? মেয়েটি সারফরাজের প্রস্থানে খানিক বাঁকা হাসল। এরপর ছোট পোশাক টেনে টুনে নিষিদ্ধ অঙ্গের আকর্ষণ বাড়িয়ে নেশাক্ত গলায় শোধালো, সোহারি হুঁ। সারফরাজ ফিসেল হেসে বিড়বিড় করে বলল, রক্তের পিপাসা বড্ড করে চেপেছে। বাংলা বুঝল না মেয়েটা, তাই ঠোঁটের হাসি রেখা অব্যাহত রেখেই শোধালো, সরি। সারফরাজ প্রত্যুত্তর না করে হাত বাড়িয়ে বলে উঠল, মাই হাউস ইজ এমটি, ডোন্ট ওয়েস্ট টাইম ডার্লিং। ঘড়ির কাঁটা 11টার ঘরে গিয়ে জানান দিল তার সময়। নিস্তব্ধ সিয়েরা ফরেস্টে সেই ঢং ঢং ধ্বনিটি কেমন ভৌতিক আর গা ছমছমে ঠেকল। কুয়াশার ভারী আস্তরণ চারিপাশে ধূম্র জালের ন্যায় বিস্তার লাভ করেছে। হুতুম পেঁচা আর নাম না জানা ভয়ঙ্কর স্বর ওয়ালা নিশাচর প্রাণীগুলো কেমন বেসুরে আহত গলায় অবিরত ডেকে চলেছে। বৃহৎ পাকা ঝাপটিয়ে দূরে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু কেন? কুয়াশার জাল আর একটু যখন ঘন হয়ে এলো আলপাইন এলাকায়, ঠিক তখন সারফরাজের গাড়ি এসে থামলো বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে।
মেয়েটিকে গাড়ি থেকে নামার অনুরোধ করতেই প্রশস্ত হেসে নেমে দাঁড়ালো সে। এরপর সারফরাজ চলে গেল পার্কিং প্লেসে। ফিরল মিনিট 5 পর। মেয়েটি তখনও আগের জায়গাতেই স্থির দাঁড়ানো। বিমুগ্ধ হয়ে সারফরাজের বিশাল বহুর বাড়িটা পরখ করছে সে। বাঁকা হেসে মেয়েটির সম্মুখে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর কিছু বুঝে উঠবার আগেই এক ঝাটকায় তাকে কোলে তুলে নিয়ে বেডরুমের অভিমুখে চলতে লাগলো। মেয়েটি সারফরাজের গলা জড়িয়ে অদ্ভুত চোখ জোড়া পড়ার চেষ্টা করলো, কিন্তু এই ভয়ানক চোখের ভাষা পড়া কি এতই সহজ? সারফরাজের মনের ভেতর আসলে কি চলছে তা কিচ্ছুটি ঠাউর করতে পারল না মেয়েটি। কিয়ৎক্ষণ গড়াতেই নিজের অন্ধকার বেডরুমের নরম বিছানায় মেয়েটিকে ছুঁড়ে ফেলল সারফরাজ। অল্প কুকিয়ে উঠল মেয়েটি। সুইচ বোর্ড হাতে কক্ষ ফকফকে আলো পরিবর্তন করলো সারফরাজ। এরপর গায়ে শার্টের বাটন খুলতে খুলতে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল,